আমি মানুষের জীবনটাকে এমনভাবে দেখতে পেয়েছি, কখনো কখনো ভাবতে গেলে না খুব অবাকই লাগে। আজকের থেকে বছর 3 আগে আমি কক্সবাজারে গিয়েছিলাম একটা ট্রেনিং প্রোগ্রামে অ্যাজ এ রিসোর্স পার্সন। আমি ট্রেনিংয়ের পরে সন্ধ্যায় আমি সি বিচে হাঁটছিলাম। হঠাৎ থেকে পিছন থেকে কে জানে আমার ডাক নাম ধরে ডেকে বসলো, শামীম, শামীম। আমি আটকে উঠলাম, পিছনে ফিরলাম। কিছুটা অন্ধকার হয়ে আসছে, কে জানি খুব হাসি মুখে হাত বাড়ায় আমাকে ডাকছে। আমি একটু চেনার চেষ্টা করলাম, একটু থেমেও গেলাম। দেখলাম ও কাছে আসলো। আমি অবাক হলাম, বেলায়েত তুমি? হ্যাঁ শামীম, তুমি কেমন আছো? মোটেও কিন্তু বদলাওনি। তাই বুঝি? আমি খুব অবাক হলাম। দুজনকে আলিঙ্গন করলাম, জড়ায় ধরলাম। আমরা ইউনিভার্সিটির বন্ধু, কলেজও কিন্তু একসাথেই পড়েছি, ইউনিভার্সিটিতে একই ডিপার্টমেন্টও ছিলাম। ও এবং আমি দুজনে কিন্তু প্রায় একসাথে দাঁড়িয়ে আমরা চাও খেতাম, সিঙ্গারা খেতাম, কথা বলতাম। ও একটু ভদ্র নম্র প্রকৃতির ছেলে। আমি বললাম, কেমন আছো বন্ধু বলো? বলে, হ্যাঁ অনেক ভালো আছে, তুমি কেমন আছো? তুমি কি আগের মতো ওই আগের চাকরিতে আছো? আমি বলছি, না বন্ধু, আমি তো চাকরি করেছি অনেক বছর, প্রায় 19টা বছর। এখন আমি নিজেরই একটা অর্গানাইজেশন দিয়েছি, যেখানে আমি ট্রেনিংয়ের উপরে কাজ করি, আরও অনেক কিছু। তুমি কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি, আমি এখন একটা অর্গানাইজেশনে চাকরি করছি। আমি এসেছি কেন জানো? আমি এখানে এসেছিলাম আমাদের সেলস কনফারেন্সে। ও বলছি, সেলস কনফারেন্সে এখন তুমি কেমন আছো? আছি ভালো, আমি ডিরেক্টর সেলস হিসেবেই একটা ভালো একটা অর্গানাইজেশনে আছি। তো লীনা কেমন আছে? লীনার কথা তো মনে আছে? সেটা কেমন কথা বললে? লীনার কথা মনে থাকবে না? ও তো নেই। নেই মানে? না, লীনা আজকে থেকে প্রায় 11টা বছর আগে পৃথিবী ছেড়ে চলে গেছে। ভালো কি বেলায়? তারপরে ও এই আর কি, আছি। তা আমার খুব জানার ইচ্ছা হলো। আমি বললাম, বন্ধু চলো আসো একটু বসি। আমাদের হোটেলের সামনে যেগুলো সানবাথের জন্য দেওয়া থাকে, ওরকম দুটো চেয়ারে দুজনে বসলাম। এ কথা ও কথা বলতে বলতেই আমি তার জীবনটা শুনতে চাইলাম। আমি বললাম না, কিছুক্ষণের মধ্যে কেমন যেন সে একটা ইমোশনাল হয়ে গেলেন। আমি বললাম, লীনার মৃত্যুটা কি হয়েছে বলবে তুমি? আর বলো না ভাই, তুমি কেমন আছো? ও বললো, তুমি আমার সঙ্গে জানতে চাও? হ্যাঁ, না জানার কি আছে বলো। কারণ একসাথে চলেছি, লীনা আর তুমি একসাথে কিন্তু চলতে, একসাথে পড়তে। আমার মনে আছে আমরা নিপাতে একসাথে বসে গল্প করতাম লাইব্রেরিতে পড়ার চলে। বলে, হ্যাঁ। তাহলে শোনো বন্ধু, কখনো বলা হয়নি, আজকে যেহেতু তুমি শুনতে চাইছো বলছি। লীনার সাথে কিন্তু আমি চুটিয়ে অনেকটা বছর প্রেম করেছিলাম। লীনাও একটা অর্গানাইজেশনে চাকরি করতো, আমরা দুজনই চাকরি করতাম। এবং পড়ার পরপরই কিন্তু আমরা কখনো বিয়ে করিনি। বিয়েটা করেছিলাম প্রায় 4টা বছর পর। আমরা খুব সুখী ছিলাম, দুজনে হেসে খেলেই কিন্তু সংসারটা করেছিলাম। ও একটা অর্গানাইজেশন এনজিওতে চাকরি করতেই জানি না কখন কোন সময় সে আমার থেকে হারিয়ে গেল। হারাতে শুরু করলো কেমন যেন এটা অন্যমনস্ক, কার সাথে যেন প্রায় দেখি শুধু ফোনে কথা বলে, ফিসফিস করে। আমি একটু অবাক হলাম। প্রায় কিন্তু সে এনজিওর কাজে ঢাকার বাইরে যেত, 2 দিন 3 দিন 4 দিন পর আসতো।
আমি তাকে অগাধ বিশ্বাস করতাম, কারণ যেহেতু আমরা দুজনেই ভালোবেসেই কিন্তু বিয়ে করেছিলাম, বন্ধন হয়েছিল। একসময় জানতে পারলাম ও এক কলিগের সঙ্গে মন্দাবধি হয়ে গেল। আমার থেকে একটু দূরে সরে যাচ্ছে, কিন্তু সত্যি কথা বলতে কি, ঘর ছাড়েনি। অভিমান, আমি জানার পর শুধু অভিমানের মাত্রাই বাড়তে থাকলো। আমি কেমন যেন অন্যমনস্ক হতে থাকলাম, উদাসীন হতে থাকলাম। ওর মধ্যেও কিন্তু উদাসীনতাই দেখেছি, কিন্তু জানতাম সে কার সাথে যেন এটা আবদ্ধ হয়ে গেছে। আমি দিন দিন ভেঙে পড়তে লাগলাম। ও বুঝতে পারলো যে আমি ভেঙে পড়েছি। আমি অনেক রাতে বাড়ি ফিরতাম, কখনো কিছু খেতাম না। টেবিলে খাবার দেওয়া থাকতো, ছুঁইতাম না। একসময় বিছনাটা ছেড়ে দিলাম, ড্রয়িং রুমের পাশে যেটা পেতে রেখেছিলাম একটা ডিভেন, ওটাতেই দিন কাটাতে শুরু করলাম। অভিমানে মাত্রা বাড়তে থাকলো, কিন্তু কখনো ঝগড়া করলাম না। চুপচাপ নীরবে জীবনটা কাটাতে থাকলাম। আমার জন্মদিনে আমি দেখলাম একদিন ওর খুব পছন্দের ফুল ছিল কাঁঠাল চাপা। কিছু কাঁঠাল চাপা দিয়ে সুন্দর একটা ফুলদানিতে ফুল সাজিয়ে ডাইনিং রুমে রেখে দিল। ঘরটাকে খুব সুন্দর করে সাজালো, বেড কাভার দিয়ে সুন্দর করে। আর আমার খুব পছন্দ ছিল সাদা বেড কাভার, সেটাই সে দিয়েছিল। ঘরটাকেও ঝকঝক করছে। দেখলাম কত কিছু বানিয়ে টেবিলের উপরে রেখেছে। আমি অফিস থেকে আসলাম, আমি দেখলাম ও প্রতীক্ষায় আছে। কিন্তু ও সেজেছে বটে, কিন্তু মুখটা মলিন, কেমন যেন অন্যায় তার ভিতরে কাজ করছে। আমি ঢুকতে দরজাটা খুলে দিল, খুলে সরে গেল। আমি ঘরে ঢুকলাম, দেখলাম ঘরটা একটু গুছানো। খুব অবাক, প্রায় দেখছি আমার দিকে তাকাচ্ছে এবং কেমন যেন অন্যমনস্ক ভাবে আমার দিকে তাকায়। বিষণ্ণতা ছাপছিল। দেখলাম ড্রয়িং রুমে ছোট কর্নারের চেয়ারটাতে যে বসে পড়ল। আমি টেবিলে তাকিয়ে দেখলাম কিছু বানানো, এবার কেক দিয়ে সাজানো, পাশেই কাঁঠাল চাপা। আমি একটু মুচকি হাসলাম। আমার কাছে কেন জানি মনে হলো সে কি আমাকে অপমানে অপমানিত করছে। পরকে প্রেমে আবদ্ধ, আবার এখানে আমার জন্মদিনে সে কি আমাকে উপহাস করছে। আমি বাসা থেকে বেরিয়ে গেলাম। রাত 2:30টায় বাড়ি ফিরলাম। আমি দেখলাম সে ঘরের কোণেই বসে আছে। আমি ঘরে ঢুকতেই কি যেন একটু দরজা খুলে বলতে যেও বলতে পারলো না। আমি কোনো কথাই বললাম না, কাপড় ছেড়ে ডিভেনে এসে শুয়ে পড়লাম। সকাল হলো, আমি ঘুম থেকে উঠলাম, মুখ হাত ধুলাম, কাপড় পরতে যাব। আমি দেখলাম আমার ওই বিছনার উপরে যেভাবে ছিল ঠিক ওইভাবেই আছে। হয়তো সারা রাত সে ঘুমায়নি। বেড কাভার এতটুকু কোচকানো নেই, বেড কাভারটা উঠানো নেই। দেখলাম ছোট্ট একটা কাগজ 4টা ভাঁজ করে বালিশের কাছে রেখে হয়তো বসে চলে গেছে। আমি একটু অন্যমনস্কভাবে তাকে একটু খোঁজার চেষ্টা করলাম। রান্নাঘরে গেলাম, বাথরুমের ভিতরে গেলাম, দেখলাম নেই। বারান্দায় গেলাম, সেখানে নেই। আমি ড্রয়িং রুমে এবং পাশে আরেকটা রুমে, সেটাও দেখলাম। প্রতিটা ঘর কেমন যেন তছনছ করে অবচেতন মনে আমি তাকে খুঁজতে থাকলাম। দেখলাম নেই। খালি একটু দেখলাম তার কিছু ঘরে পড়া কাপড় একটা জায়গায় এলোমেলো হয়ে রেখে গেছে। আমি আঁতকে উঠলাম, কারণ আমি জানো, আমি না ওকে অসম্ভব ভালোবাসতাম। আমি একটু দৌড় দিয়ে
আমি ওর ব্যাগ আছে কিনা দেখতে চেষ্টা করলাম, দেখলাম একটা বড় ব্যাগ যে জায়গায় থাকার সেটা নেই। আমি দৌড়িয়ে যে তার ওই কাগজটা খুললাম, তাতে লেখা দুটো লাইন, যে অন্যায়টা করেছি, যেটা বুঝতে পেরেছো তুমি, সেটা ক্ষমা চাইবার মতো কোনো অধিকার আমার নেই। যে পাপ আমি করেছি, যে পুণ্যকে আমি ছুঁড়ে ফেলে দিয়েছি, সে পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতেই চলে গেলাম। যদি পারো ক্ষমা করো, ক্ষমা চাইবারও মতো কোনো মুখ আমার নেই। ইতি। শুধু একটা কথাই ছিল, ও খুব সাহস করে আমার লিখেছিল তোমার। আমি চিঠিটা কয়েকবারই পড়লাম, ভেঙেও পড়লাম, রেগেও গেলাম, কাগজটা ছুঁড়ে মারলাম আমি ওই সাদা বিছানায়। কাগজটা যেন অবাক করা, সে উল্টে ওই কথাগুলি যেন আমার মুখের দিকে ছুড়ে তাকিয়ে আছে আমার দিকে। বিষণ্ণতায় ভেঙে পড়লাম। ড্রয়িং রুমের কর্নারে যে বসে নিজে ভাবছি আমার জীবনের ইতিটা হয়ে গেল। জানো শামীম, আমি আমি আরো ভেঙে পড়লাম। অফিসে কাজ করি, কাছে মন বসে না। কিন্তু জানো, সত্যি কথা বলতে কি, আমি লীনাকে ভুলতে পারি নাই। আমি লীনাকে যেভাবে ভালোবাসতাম, সে ভালোবাসা অটুট রয়ে গেল। আমি বুঝতাম সেটা অন্যায় করেছে। অফিসে যাই, বাড়ি ফিরি, বিষণ্ণতায় ভুগি, কারোর সাথে মিশিয়েও না, এবং ডিভোর্সও দিইনি। 3টা বছর কেটে গেল। এর মধ্যে শুনতে পেলাম ও আগের মতো নেই, ওই ছেলের সাথে কোনো সম্পর্ক নেই। এবং এটাও শুনেছি, যেদিন আমার বাসা ছেড়েছে তার অনেক আগে নাকি ছেলের সঙ্গে তার সম্পর্ক বিচ্ছেদ ঘটিয়েছে। একদিন তার এক কলিগের সাথে আমার রাস্তায় দেখা। তার নাম ছিল লাবণী। লাবণী আমাকে দেখে বলল, কেমন আছেন? অনেক ভেঙে পড়েছেন, শুকিয়ে গেছেন। আমি বলছি, না ঠিক আছে, ভালো আছি। লাবণী বলল, আমি কি একদিন আপনার সঙ্গে দেখা করতে পারি? আমি খুব অবাক হয়ে বললাম, কেন? লাবণী বললো, কেন, আমি কি আপনার সাথে দেখা করতে পারি না? হ্যাঁ, কেন পারবেন না? বলে, একটা সময় দেবেন, আমরা কোনো একটা জায়গায় একসাথে চা খাবো, আমার কিছু কথা আছে আপনার সঙ্গে। আমার কেমন জানি একটু উৎসাহিত হলাম। হয়তো আমি লীনার কথা ও বলবে, আমি শুনতে চাই। আমি বললাম, কবে দেখা করতে চান? ও বলল, আপনি যে আজকে কথা বলতে চান, আমি আজকেই রাজি আছি, আমার বাসায় কোনো তাড়া নেই। আমি খুব অবাক হলাম। ঠিক আছে, চলুন। আমরা একটা কাফে গিয়ে বসলাম। আমি বললাম, কি খাবেন? সে বলল, আমি একটু পাস্তা খাবো, আমার খুব খিদা পেয়েছে। আপনিও খান না? না, আমি কফি খাবো। আমাদের দুজনেই ওই কাফে, মানে আমরা কফি ওয়ার্ল্ডে যে বসেছিলাম, আমরা একটা কর্নারে দুজনে বসেছি। তো আমাদের মুখে দিয়ে তাকিয়ে আছে, এমনভাবে মুখটা দিয়ে আমার দিকে তাকিয়ে আছে, এবং কি জানি তার অপরন্ত জিজ্ঞাসা আমার কাছে। আমি বললাম, বলেন কি বলতে চান? আমাকে সরাসরি প্রশ্ন, আপনি কি আজও লীনাকে ভালোবাসেন? আমি এক বিন্দু দ্বিধা করিনি বলতে। আমি বললাম, হ্যাঁ, আমি সেটা আগের মতোই ভালোবাসি। এতে কোনো দ্বিধা নেই। লাবণী, এনে কোনো দ্বিধা নেই। তাহলে আপনারা এত দূরে কেন? জানেন, লীনার সাথে ওই ছেলের সাথে কোনো সম্পর্ক নেই। সেটা হয়েছিল নিতান্তই একটা, যদি বলতে হয় হয়তো ইনফ্যাচুয়েশন, একটা মোহ ছিল, কিন্তু ভালোবাসা ছিল না। অল্প কিছু দিন ছিল মাত্র। এরপরে কিন্তু দুজনই সরে গেছে। ওই ছেলেটাও চাকরি ছেড়ে চলে যায়।
আমরা দুজনে কি একই সাথে ছিলাম। কিন্তু যখন আপনি ওকে স্বাভাবিকভাবে নিতে পারেননি, ও দুঃখে গ্লানিতে একদিন আপনাকে ছেড়ে চলে যায়। আপনি জানেন ও কিন্তু আজকে স্বাভাবিক না, প্রায় অন্যমনস্ক। আর আপনার কথা তুললেই ও শুধু চোখে জল ফেলে এবং শুধু বলে, এই প্রাশ্চিত্যের ভোগ করছি আমি রে। আপনাকে সে কখনোই ভুলতে পারবে না এবং কাউকে সে জীবন আর গ্রহণও করবে না। আপনি কি একবারও কি লীনাকে যদি ভালোবাসেন, আমার কি ওকে ক্ষমা করে গ্রহণ করা যায় না? আমি কেমন যেন রাগ হয়ে গেলাম। আমি না, কখনোই না। যাকে আমি এতটা বছর ভালোবেসেছি, ইউনিভার্সিটি লাইফ থেকে ভালোবেসেছি, সে আমার সাথে প্রতারণা করেছে। আমি তাকে কখনোই ক্ষমা করব না লাবণী, আমি কখনোই তাকে ক্ষমা করব না। লাবণী একটু বিব্রত হয়ে আমাকে বলল, মানুষই তো ভুল করে, ভুলের প্রাশ্চিত্য করে, কিন্তু প্রাশ্চিত্য কিন্তু মানুষের কি মৃত্যু পর্যন্ত আপনি টেনে দেবেন? আমি খুব বিব্রত বোধ করলাম, আর চমকে উঠলাম। শুধু বলল, আপনার কাছে আমার কিছু বলার নেই, শুধু একটু চাওয়ার আছে, যদি পারেন ক্ষমা করে ওকে নিয়ে আসেন, ওকে বাঁচতে দিন, ওকে বাঁচতে দিন। না হয় ও হয়তো একদিন মৃত্যু করে ঢলে পড়বে। ও আপনাকে ছাড়া পৃথিবীতে আর কাউকেই ভালোবাসে বলে আমার মনে হয় না। যাই হোক, আমি বললাম ঠিক আছে, আজকে চলুন। চলে আসলাম। জানো জানো শামীম, আমার ডাক নাম শামীম, ও আমাকে স্বামীর নামে ডাকত। জানো শামীম, আমি লাবণীর কথাগুলো বারবার আমার কানে বাজছিল। আমি অফিসে কাজ করি, আমার শুধু একটাই কথা, মানুষ কি প্রাশ্চিত্য ভোগ করতে করতে মৃত্যু করে ঢলে পড়বে। কথাটা কান থেকে আমি সরাতে পারলাম না। আমি বাসায় আসি, বাইরে যাই না, শুধু কথাটাই, লাবণীর চেহারাটা, লাবণীর কথাটা আমার কানে। আর এক পাশে আমার লীনার চেহারা। আমি দেখতে পাই লীনার মলিন চেহারা, আমি দেখতে পাই লীনার বিভৎস চেহারা। আমি আমি কেমন যেন উদাসীন হয়ে গেলাম। আমি নিজের মধ্যে নিজে নেই, আমি আমি আমার মধ্যে নেই। আমি আস্তে আস্তে ভেঙে পড়লাম। আমি একদিন বিকালে, তোর মনে আছে, জাফরের বাসায় গিয়েছিলাম, সেই কচু খেতে। আমি বাড়ি ফিরছি একটা রিক্সায়। কেমন জানি আমার মনে হলো সন্ধ্যার পার হয়ে গেছে, তখন রাত 8টা, 8:30, 9টা বাজে। আমি রিক্সাতে নেমে হাঁটতে শুরু করলাম, হাতে একটা সিগারেট। আমি কিন্তু কখনো সিগারেট খেতাম না, আমি এরপর থেকে সিগারেট ধরেছি। আমি অন্যমনস্কভাবে ফুটপাত দিয়ে হাঁটছিলাম। হঠাৎ দেখলাম একটা ছোট্ট মেয়ে, তার লাল একটা ফিতা, লাল একটা জামা পরা, হাতে দুটো কাঁঠাল চাপার, দুটো তোরা দৌড়ে এসে বললো, স্যার নেবেন, স্যার নেবেন। ও যখন বলছিল ঠিক তেমনি সময় অঝোরে বৃষ্টি। আমি ভিজছি, বাচ্চাটা ভিজতেছে, বাচ্চাটার গায়ে মুখ দিয়ে পানি পড়ছে, বৃষ্টির পানি। এবং সেই মুহূর্তে কাঁঠাল চাপার উপরে বৃষ্টির পানি পড়ছে, কাঁঠাল চাপাগুলো কেমন যেন তত্তর করে আমার সামনে, মনে হচ্ছিল তারা জীবন্ত হচ্ছে। বাচ্চাটা আমার দিকে হেসে, বৃষ্টির পানি তার মুখ দিয়ে পড়ছে, আমি বৃষ্টিতে ভিজছি, অঝোরে ভিজছি, কিন্তু কেউ নড়ছে না। বাচ্চারা হেসে বলল। আমি কাঁঠাল চাপাগুলো নিয়ে হাঁটতে থাকলাম। বৃষ্টি পড়ছে, আমি হাঁটছি হাঁটছি, অন্ধকার, কেমন জানি। আমি জানি না শামীম, আমি জানি না শামীম, আমি কি করে বসলাম জানো? আমি দুটো কাঁঠাল চাপা নিয়ে কোথাও আমার বাসায় যাব। আমি লীনার বাসায় যে উপস্থিত হলাম। আমি জানি না কি করলাম। আমি বেল টিপলাম, দরজা খুললো, আমি দেখলাম লীনা। ও আমাকে দেখে না চমকে একটু সরে দরজার পিছনে যে দাঁড়ালো, কিন্তু তাকিয়ে আছে আমার দিকে।
আমিও তাকিয়ে আছি। আমি বৃষ্টিতে ভেজা একজন মানুষ, হাতে দুটা কাঁঠাল চাপা। ও কেমন যেন স্থবির হয়ে থাকলো, একটু পরেই দৌড় দিয়ে কোথায় যেন চলে গেল। আমি দাঁড়িয়েছিলাম, যাব। ও দৌড়ে যে আমাকে টাওয়াল এনে এভাবে, কিছু বলতে পারছে না কিন্তু আমাকে দিল। আমি টাওয়ালটা নিলাম না। আমি টাওয়ালটা স্পর্শ করলাম না। আমি শুধু দুটা কাঁঠাল চাপড় হাতে তুলে ধরলাম। ও কেমন জানি চোখের পলকে ইয়েটা ফেলে দিল, টাওয়ালটা ফেলে দিয়ে দুটোই কাঁঠাল চাপা হাতে নিল। আমি ওর কাছে গেলাম, তবে একটু দূরত্ব আছে। তাকিয়ে আছি, দুজনে তাকিয়ে আছি। কোনো শব্দ নেই, কোনো ভাষা নেই, কিন্তু আমার মনে আমার একটা ভাষা ছিল। তুমি কি আবারও আমার কাছে আসবে? হয়তো মুখে বলতে পারিনি, হয়তো প্রকাশ ভঙ্গি ছিল। আমি দেখলাম কাঁঠাল চাপার দিকে তাকিয়ে আছে, যে কাঁঠাল চাপার উপরে আমি বৃষ্টির পানি দিয়েছিলাম। বৃষ্টির ফোঁটাতে কাঁঠাল চাপাগুলো জীবন্ত হচ্ছিল। আমি একসময় দেখলাম চোখের জল দু ফোঁটা গাল বেয়ে পড়ছে সেই কাঁঠাল চাপার উপর, কাঁদছে আর আমার দিকে তাকাচ্ছে। কাঁঠাল চাপাটা কিন্তু ধরেই রেখেছে বুকের উপর। শামীম, তুমি জানো, আমি আর সইতে পারলাম না। আমি তাকে শুধু বললাম, আমি তোমাকে নিতে এসেছি। ও মুখটা একটু উপরের দিকে আমার দিকে কেমন প্রশ্নবোধক চিহ্নতে তাকালো এবং মধ্যে প্রচন্ড বিস্ময়। আমি শুধু একটাই বললাম, আমি তোমাকে নিতে এসেছি। ও কিছুই বলল না, শুধু টাওয়ালটা আবার ঘুরিয়ে আমার হাতে দিল এবং দেওয়ার ভঙ্গিতে বলল, শরীরটা একটু মুছে নাও। আমি শুধু মুখটা মুছলাম। ও আমার মাথার দিকে তাকিয়ে আমাকে বোঝানোর চেষ্টা করলো, মাথা মুছো, শরীর মুছো। আমি একটু মাথাটা একটু মুছিয়ে নিলাম। অনেকক্ষণ পর তার মুখেতে প্রথম শব্দ, ভিতরে আসো। আমি ভিতরে গেলাম। ও আমার খুব পাশে এসে দাঁড়ালো, মুখামুখি দাঁড়ালো। আমি একটা চেয়ারে বসলাম। প্রথম প্রশ্ন আমাকে, তুমি আমাকে ক্ষমা করতে পেরেছ? আমি বললাম হ্যাঁ। উত্তরে সে বলল, আমি কি ক্ষমা পাওয়ার যোগ্য? আমি ওর মুখে তাকিয়ে বললাম, জানি না, তবে লীনা, আমি তোমাকে নিতে এসেছি। লীনা শুধু আমাকে একটাই প্রশ্ন, এত ভেঙে পড়ার কি ছিল? এত শুকিয়ে গেছে কেন? হাও মাও করে কাঁদতে থাকলো। আমি আমাকে সামাল দিতে পারলাম না। আমি তাকে জড়ায় ধরলাম। আমার ভিজা শরীর ও শুকনো শরীরকে ভিজিয়ে দিল। আমি লীনা, আমি আর পারছি না। লীনা, আমি আর পারছি না। তোমাকে ছাড়া মনে হয় আমি আর থাকতে পারবো না। আমি মনে হয় আর বাঁচবো না। লীনা কেমন যেন চোখগুলি বড় করে তাকালো এবং বলতে চাইলো না। আমি বললাম, লীনা চলো। ও কোনো শব্দ করলো না। ওই এক কাপড়েই আমরা রিক্সা নিয়ে বাড়ি ফিরে আসতাম। ও দৌড় দিয়ে যে আমার কাপড়গুলি বের করে দিল। আমি কাপড় বদলালাম। বিশ্বাস করো শামীম, সে আগের মতো। সে আমার জন্য কফি করে নিয়ে আসলো। এ ডিব্বা খুঁজে, ও ডিব্বা খুঁজে, এ বয়ম খুঁজে। আমার খুব প্রিয় ছিল চানাচুর আর বিস্কিট। ও
ও কোনোটা হাতড়ি পেল না। সে কফিটা এনে আমার হাতে দিল, আমি ওকে হাত ধরে বসালাম, আমরা দুজন আবার মিলে গেলাম। আমার সে আগের দিনটা ফিরে পেলাম। জানো শামীম, 8 মাসের মাথায় সে অন্তঃসত্ত্বা হলো। আমরা খুব খুশি, ও মা আমি বাবা হতে চলেছি। একদিন সে আমাকে বললো আমার একটু ট্যুরে যেতে হবে। আমি তখন একটাই কথা বললাম, তোমার কিন্তু খুব অ্যাডভান্স স্টেজ, এখন কি যেতেই হবে? সে বললো হ্যাঁ আমাকে যেতেই হবে, আমি খুব সাবধানে থেকো। আমি বললো 2 দিন পরই আমি আসছি। ও গেল ঠিকই। আমি অস্থিরতায় কাটাচ্ছি, কি জানি হয়। ঠিকই 2 দিন পর সন্ধ্যা 7:30টার দিকে সে ট্যুর থেকে আসলো। আমি খুব খুশি, প্রশ্ন করলাম ভালো আছো তো? সে বলে হ্যাঁ ভালোই আছি। দুজনে একসাথে খেলাম, ঘুমাতে গেলাম। রাত 3টা 3:30 বাজেও আমার ধাক্কা দিচ্ছে। আমি তাকালাম, ভালো। শোনো, আমার সময় মনে হয় আর নেই, এখনই ডাক্তারের কাছে যেতে হবে, আমার পানি ভাঙছে। কি বলো? হ্যাঁ তাড়াতাড়ি উঠো। আমি তাড়াতাড়ি ব্যাগে তার কিছু কাপড় নিলাম, একটা বালিশ নিলাম। আমি আমি তাড়াতাড়ি গ্যারেজ থেকে গাড়িটা বের করলাম, ওকে ধরে ধরে আমি গাড়িতে উঠালাম, হসপিটালে নিয়ে গেলাম। ডক্টর বললেন সময় খুব একটা সময় নেই। আমি অপেক্ষায়, জানো সকালে আজান দিয়েছে, আমি হসপিটালের বারান্দায় দাঁড়ানো, ডক্টর এসেছে, ওকে লেবার রুমে নিয়ে গেছে। 6:30 বাজে। একজন নার্স এসেছেন, প্রথম নার্স এসে বললেন আপনার মেয়ে হয়েছে। আমি অত্যন্ত খুশি হলাম। একটু ডক্টর এসে বললেন তার অবস্থা খুব ভালো না, প্রচন্ড ব্লিডিং হচ্ছে, আপনাকে এখনই রক্ত দিতে হবে, 2 ভাগ রক্ত দিতে হবে। আমি তো ব্লাড গ্রুপ জানতাম, ও নেগেটিভ। আমি আটকে উঠলাম। আমাকে বললো আপনি ব্লাড ব্যাংকে যান। আমি দৌড়িয়ে গেলাম ব্লাড ব্যাংকে, এখানে ওখানে খুঁজতে থাকলাম, কোথাও ও নেগেটিভ ব্লাড আর পেলাম না। সবাই একই কথা, ডোনারদেরকে নিয়ে দেবে, একটু সময় লাগবে, ঘন্টা 2 সময় লাগবে। আপনি 10টা 10:30 আসেন। আমি আমার এখন লাগবে। আমি পাগল হয়ে গেলাম, আমি এখান থেকে ওখানে ঘুরতে থাকলাম, আমি পাগলের মতো ঘুরতে থাকলাম। আমি এক সময় 1 ব্যাগ ও নেগেটিভ ব্লাড নিয়ে আমি দৌড়ে হসপিটালে আসলাম। আমি হসপিটালে আসতেই আমি নার্সের মুখটা দেখলাম মলিন হয়ে আছে। ডক্টরের কাছেও গেলাম, ডক্টর আমি পেয়েছি, আমি ব্লাড পেয়েছি, 1 ব্যাগ পেয়েছি। ডক্টর মুখের দিকে তাকিয়েছিলেন, শুধু বললেন আমরাও চেষ্টা করেছি, পাইনি, কিন্তু সরি, ওকে বাঁচাতে পারি। বিশ্বাস করো শামীম, ব্লাডের পোটলাটা নিচে পড়ে গেল, থরথর করে রক্ত ঝরছে। আমি কিছু বলতে পারলাম না, ডক্টরের দিকে তাকিয়ে থাকলাম, নিজেকে সামাল দিতে চেষ্টা করলাম। একসময় বললাম আমার সন্তান বেঁচে আছে। ডক্টর বললেন হ্যাঁ আপনার মেয়ে সুস্থ আছে। জানো আমার বাচ্চা এখন 6 বছরের, স্কুলে যায়, ক্লাস 2-তে পড়ে। কিন্তু দুঃখটা কোথায় জানো, আমার সন্তান যখন আমি রাস্তা দিয়ে নিয়ে যাই, আরো যদি কখনো কাঁঠাল চাপা দেখে, ও চিৎকার করে গাড়ি থামিয়ে দেয়, বাবা আমার কাঁঠাল চাপা লাগবে। আমি ওকে কাঁঠাল চাপা কিনে দেই। কিন্তু জানো ও কখনো একটা তোড়া কেনে না, ও 2টা তোড়া কেনে। বাড়ি আসে, একটা তোড়া আমাদের ওই বিছনার পাশেই দেয়, আর আরেকটা তোড়া আমি জানি না প্রতিবার একই কীর্তি করে। বেলকনিতে যে সে প্রতিটা কাঁঠাল চাপার পাপড়িগুলি ছিঁড়ে ছিঁড়ে নিচে ফেলে দেয়।
কেন করে আমি জানি না। আমার মনে হয় যেহেতু তাকে মা ছেড়ে চলে গেছে, মায়ের ওই ফুলগুলোকে ছিঁড়ে ছিঁড়ে মাকে না পাওয়ার প্রতিশোধ আমার এই ছোট বাচ্চাটা নেয়। আমি 1000 বার যদি যে বলি ছিল না, ও রেগে ওঠে, না ছিড়বো আমি। জানো, এই বিভৎস কাণ্ড দেখেই আমার জীবন কেটে যাচ্ছে স্বামী। আমি ওর শুধু দূরের থেকে তার মায়ের প্রতি অভিমান এবং কাঁঠাল চাপার পাপড়ি ছিঁড়া আমি দেখে দেখে জীবন কাটাচ্ছি। আমি খুব স্তব্ধ হয়ে গেলাম। এ কেমন প্রতিশোধ? আমি একসময় বললাম, বিয়ে করেছ? ও বলল না। আমি বললাম, তুমি কেন একটা বিয়ে করো না? ও হেসে দিয়ে বলল, ওই এক কাঁঠাল চাপার পাপড়ি ছিঁড়তে দেখে নিজেকে সামলাতে পারি না স্বামী। জীবনে আর নতুন করে কোনো কষ্টের ছাপ আমি পেতে চাই না আমার জীবনে। আমি আমার এই সন্তানটাকে নিয়ে পৃথিবীতে বাঁচতে চাই। আমি ওকে নিয়েই বাঁচতে চাই। আর আমার ওই মেয়ের এক গুচ্ছ কাঁঠাল চাপা যেটা আমার ঘরে দিয়ে যায়, আমি লীনার স্মৃতি নিয়ে বাঁচতে চাই। এবং ও জানো, ও না লীনার ডুপ্লিকেট হয়েছে। তুমি দেখলে আটকে উঠবে, ও লীনা হয়ে এসছে। আরেক লীনা, আরেকটা ভালোবাসার আরেক রূপ। যাক, অনেক কথাই বললাম। তুমি কেমন আছো? বাদ দাও আমার কথা। আমার কিছু বলার রইল না। আমি স্তব্ধ হয়ে তার মুখের দিকে তাকিয়ে আছি। সূর্যটা অস্ত গেল, অন্ধকারে নিমজ্জিত হয়ে এলো সি বিচ। আমরা দুজনেই প্রস্থান হলাম। আমি আমার বন্ধুর জীবনটা থেকে এটাই উপলব্ধি করলাম, মানুষের জীবনে কত রকম কষ্ট নিয়ে মানুষ বেঁচে থাকে, কতটা জীবনের এক্সপেরিয়েন্স মানুষ উপভোগ করে। মানুষের কষ্টের যে কত রূপ পৃথিবীতে আছে, আমরা কয়টাই বা জানি, কয়টাই বা বুঝি। মানুষ এত কষ্টের পরও বেঁচে থাকে শুধু ভালোবাসার জন্য। আমরা যেন এমনি ভাবে আমরা যাকে ভালোবাসবো বা ভালোবাসি সেটাই যেন হয়। ভালোবাসার মধ্যে যেন কোনো খাত না থাকে, ওটাই যেন হয় মানুষের জীবনের ভালোবাসা। এবং আমি তাকেই বলবো, ভালোবাসা যারা বিসর্জন দিতে পারে, যারা উৎসর্গ করতে পারে, যারা ক্ষমা করতে পারে, সেখানেই তো সৃষ্টি।